নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি পূর্ণিমা সেই কয়েদ থেকে পালানোর চেষ্টা আর ফৌজিয়ার তাকে সাহায্য করার পরিণতির সেই কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। রঙ্গোলি নাট্যগৃহে 14 বছরের পূর্ণিমাকে আটকে রাখা হয়েছিল আর তার ইচ্ছার বিরুদ্ধে গ্রাহকদের খুশি করার জন্য বাধ্য করা হচ্ছিল। রঙ্গোলি নাট্যগৃহ বাইরে থেকে দেখে তো পারফর্মিং আর্ট সেন্টার বলেই মনে হতো, কিন্তু তার আড়ালে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছিল। পূর্ণিমা এখানে এলো কি করে? 3 বছর আগে 2010-এ শ্রীরামপুরের এক গরিব পরিবারের মেয়ে পূর্ণিমাকে ফৌজিয়া পারভিন রালিপুরের হস্টেলে তাকে নিয়ে আসে। ফৌজিয়া একজন সমাজসেবিকা ছিলেন। তিনি গরিব বাচ্চাদের ভালো পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। ফৌজিয়াকে তারই হস্টেলের একটি মেয়ে পূর্ণিমার কথা বলেছিল। পূর্ণিমার আরো 3 বোন ছিল, তার দিদি কিরণ আর ছোট 2 বোন রোহিণী এবং পূজা। পূর্ণিমার বাবা একজন দিনমজুর ছিলেন আর তাদের মা অন্য কারোর সঙ্গে অনেক দূরে থাকত। ফৌজিয়া রঘুকে বলে যাতে পূর্ণিমা আর কিরণ ওদের হস্টেলে সব রকম সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা সে করবে। রঘু রাজি হয়ে যায়, দুজনকে ফৌজিয়ার সঙ্গে পাঠিয়ে দেয়। 2 বোন ভালো পড়াশোনা করতে থাকে, কিন্তু কয়েক মাস পরেই 2011-তে রঘু ফিরে আসে আর ফৌজিয়াকে বলে ও কিরণকে বাড়িতে নিয়ে যেতে চায়, কারণ রোহিণী আর পূজার দেখাশোনা করার জন্য ওর কাজের ক্ষতি হচ্ছে। ফৌজিয়া কিরণকে না নিয়ে যাবার জন্য অনেক বোঝায়, কিন্তু রঘু রাজি হয় না। কিরণ রঘুর সঙ্গে ফিরে যায়, কিন্তু পূর্ণিমা আর রোহিণী ওখানে থেকে যায়। পূর্ণিমা আর রোহিণী মন দিয়ে লেখাপড়া শিখতে থাকে। 2 বছর কেটে যায়। 2013-র এপ্রিল মাসে ছুটি পড়লে কিরণ পূর্ণিমা আর রোহিণীকে নিতে আসে। কিরণ যেন কেমন বদলে গিয়েছিল। ও ঘনশ্যাম নামে একজন লোকের গাড়িতে এসেছিল, যাকে মামা বলে পরিচয় দেয় কিরণ। ফৌজিয়া কিরণকে দেখে চিন্তায় পড়ে যায়। ওর মনে হয় কিরণ সত্যি কথা বলছে না, কিন্তু কিরণের সঙ্গে পূর্ণিমার পূজাকে পাঠিয়ে দিতে বাধ্য হয়। 2013-র জুন মাসে যখন স্কুলের ছুটি শেষ হয়ে গেল, পূর্ণিমা আর পূজা ফিরে এলো না, তখন ফৌজিয়া চিন্তায় পড়ে যায়। ফৌজিয়া কিরণকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ পায়। তখন ফৌজিয়া ঘনশ্যাম, যাকে কিরণ মামা বলে পরিচয় দিয়েছিল, তাকে ফোন করে, কিন্তু সেখানেও তাদের কোনো খবর পাওয়া যায়নি। তারপর ফৌজিয়া পূর্ণিমাদের বাড়িতে গিয়ে দেখে সেখানে তালা লাগানো। গ্রামের লোকেরা খবর দেয় রঘু জেলে আছে, আর কিরণ, পূর্ণিমা, রোহিণী এবং পূজা সব বোনেরাই তাদের মায়ের কাছে চলে গেছে। ফৌজিয়া উদ্বিগ্ন হয়ে শ্রীরামপুরের স্থানীয় থানায় যায়, কিন্তু সেখানেও রঘুর কোনো খবর ছিল না। ফৌজিয়ার সন্দেহ এবার দৃঢ় হতে থাকে। সে নিশ্চিত হয় যে ব্যাপারটায় কিছু গন্ডগোল আছে। সে আবারও ঘনশ্যামকে ফোন করে পূর্ণিমার মা মালার নাম্বার জোগাড় করে। মালার সঙ্গে ফোনে কথা হলে মালা বলে যে সে খেরাম গ্রামে থাকে। ফৌজিয়া যখন পূর্ণিমা আর রোহিণীর কথা জানতে চায়, তখন মালা বলে যে সে তাদের মা আর তাদের সেই দেখাশোনা করবে। 2 মেয়ে কখনোই আর পড়াশোনার জন্য ফিরবে না। মালার কথায় ফৌজিয়া খুবই নিরাশ হয়ে পড়ে। ফৌজিয়া তার স্বামী সৈফকে বলে যে এত চেষ্টার পরেও মেয়েগুলোকে আর হয়তো পড়াশোনা করানো যাবে না। 2013 সেপ্টেম্বরে স্কুল থেকে ফৌজিয়া খবর পায় যে মালা পূর্ণিমা রোহিণীর স্কুল লিভিং সার্টিফিকেট নেয়নি, যদিও মালা ফৌজিয়াকে বলেছিল যে সে সেটা নিয়ে গেছে। ফৌজিয়া আবার মালাকে ফোন করে আর মেয়েদের পড়াশোনা চালু রাখতে অনুরোধ করে, কিন্তু মালা তাকে খুব কড়া ভাষায় জবাব দেয় যে ফৌজিয়া যেন তার পারিবারিক বিষয়ে মাথা না ঘামায়। ফৌজিয়া ছেড়ে দেয়, কিন্তু 1 মাস বাদে পূর্ণিমা ফৌজিয়াকে ফোন করে। সে বলে যে কিৎসারের রঙ্গোলি নাট্যগৃহ নামে এক জায়গায় তাকে আটকে রাখা হয়েছে, যেখানে তাকে গ্রাহকদের মনোরঞ্জন করতে বাধ্য করা হয়। ফৌজিয়ার পায়ের তলার মাটি সরে যায়। ফৌজিয়া তার স্বামীর সঙ্গে স্থানীয় পলিটিশিয়ান গজানন্দ শাস্ত্রীর সঙ্গে দেখা করে। তিনি তাকে মুম্বাইয়ের একজন বড় সরকারি আধিকারিকের কাছে পাঠান। ওই আধিকারিক তখন আরলাতে পোস্টেড ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের এপিআই শামসের মোহাম্মদের সঙ্গে দেখা করতে বলেন। শামসের কথা দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণিমাকে সে উদ্ধার করবে, কিন্তু সময় চলে যেতে থাকে। পূর্ণিমা বারবার ফৌজিয়াকে ফোন করে তাকে বাঁচাবার জন্য আর্জি জানাতে থাকে, আর ওদিকে ফৌজিয়া ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ঢিলেমিতে অস্থির হয়ে ওঠে। এর মধ্যে পূর্ণিমার আবার ফোন আসে। পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। এবার তারপর হ্যালো দিদি, প্লিজ আমাকে বাঁচাও। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পূর্ণিমা আমি চেষ্টা করছি। দিদি প্লিজ যাও করে আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। দেখো আমি চেষ্টা করছি, শুধু একটু সময় লাগছে। রোজ রোজ নতুন লোক এসে খুব খারাপ কাজ করায়। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। শোন, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি তোকে ওখান থেকে আনবো, খুব তাড়াতাড়ি। দেখ, তুই যাদের সঙ্গে কথা বলছিস তাদেরকে বল যা করা তাড়াতাড়ি করতে। আমি কিন্তু তোকে আর বেশি সাহায্য করতে পারবো না। আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমি তো সমস্যায় পড়বই, তুইও আমার থেকে বেশি সমস্যায় পড়ে যাবি, বুঝেছিস? খুব কষ্টে আছে ও, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি আর এভাবে ওদের অপেক্ষা করতে পারবো না, যারা এখনো শুধু ভেবেই চলেছে। আমাকেই কিছু করতে হবে।
হ্যালো। মুকেশ, হ্যাঁ আমি ফৌজিয়া পারভিন বলছি। হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি, বলুন। থ্যাংক ইউ মুকেশ, তুমি পূর্ণিমাকে অনেক সাহায্য করছো। তুমি ওকে আরেকটু সাহায্য করতে পারবে? দেখুন ম্যাডাম, এতদিন যা আমি হেল্প করেছি সেটাই অনেক। আমি এর থেকে বেশি আর কিচ্ছু করতে পারবো না। মুকেশ, পূর্ণিমাকে সাহায্য করার জন্য আমি অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও কিছু হয়নি। তাই ওকে বাঁচানোর জন্য আমাকেই কিছু করতে হবে, আর সেই জন্য আমার তোমার সাহায্য দরকার। আমি আপনাকে বললাম না, আমি এর থেকে বেশি কিচ্ছু করতে পারবো না। আমি শুধু এখানকার একটা সিকিউরিটি গার্ড, আপনি কেন বুঝছেন না? মুকেশ প্লিজ, যেভাবে হোক ওকে বাইরে বেরোতে সাহায্য করো। দেখুন ম্যাডাম, আপনাকে আমি বললাম না যে আমি... তোমার এই সাহায্য তখনই কাজে আসবে যখন ও ওখান থেকে বেরোতে পারবে। শুধু একবার ওকে বাইরে বেরোতে সাহায্য করো, তারপর আমি সামলে নেব। প্লিজ মুকেশ। আচ্ছা, আপনি কি চাইছেন, কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে মুকেশ, তুই এবার যা, সকালে ঠিক সময় চলে আসিস। আরে ভাই শোন না, কালকে আমার ছুটির দরকার ছিল ভাই, একটা খুব দরকারি কাজ পড়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আমি নাইট শিফটটাও করে নিই, তুই সকালে এসে আমার ডিউটি করে নিস। ডাবল শিফট করবি? করতেই হবে ভাই, খুব দরকারি কাজ পড়ে গেছে বাড়িতে। তো আগেই বলে দিতে পারতিস, আমি আসতাম না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। পূর্ণিমা, 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 এনে তাড়াতাড়ি ফাজিয়ার সঙ্গে কথা বলে নে। হ্যালো। হ্যালো দিদি। পূর্ণিমা, আমার মুকেশের সাথে কথা হয়েছে, ওর সকাল অবধি ডিউটি আছে। তুই সকাল সকাল সবাই ওঠার আগে চুপচাপ ওখান থেকে বেরিয়ে যা, আর আরলা স্টেশনে পৌঁছো। দিদি, আমি এটা করতে পারবো না। যদি ধরা পড়ে যাই তাহলে এরা খুব মারবে। শোন, আমি ভেতরে ঢুকে তোকে বের করতে পারবো না। আমার কথাটা বোঝার একটু চেষ্টা কর। তোকেই যেভাবে হোক সাহস করে বেরোতে হবে। মুকেশ তোকে সাহায্য করবে, ও কাউকে কিচ্ছু বলবে না। তুই শুধু আরলা স্টেশনে পৌঁছো, তারপর আমি সব দেখে নিচ্ছি। আর হ্যাঁ, আরলা স্টেশনে পৌঁছেই আমাকে ফোন করবি। তুই এটা করতে পারবি তো? হ্যাঁ দিদি, করব। সকাল 6টায় বেরোতে হবে, তখন সবাই ঘুমাবে। আমি সবাইকে বলে দেবো আমি ওকে যেতে দেখিনি। আমি এখন আসছি। ফাজিয়া, তোমার কি মনে হচ্ছে যে তুমি যেটা করছো ঠিক করছো? আর কি করব বলো, কতদিন অন্যের ভরসায় বসে থাকবো? আরে আমি সেটা বলতে চাইছি না। ধরে নাও ও ওখান থেকে পালিয়ে যেতে সমর্থ হলো, আর তুমি ওকে বাঁচিয়েও নিলে। তারপর তারপর কি করবে? ওকে কোথায় রাখবে? এই হোস্টেলে? ও এখানে সেফ নয়। ও যে ফ্যামিলি থেকে এসেছে, ওর বাবা মা যেমন, তোমার কি মনে হয় ওরা এমনি ছেড়ে দেবে ওকে? ভয়ঙ্কর লোক ওরা, ওরা নিশ্চয়ই এর বদলা নেবে।
এই মেয়ে, কোথায় যাচ্ছিস? আরলা স্টেশনটা কোথায়? আরলা স্টেশন এখান থেকে 25 কিলোমিটার দূরে। সামনের মেইন রোড থেকে বাস পেয়ে যাবি তুই। আমি ছেড়ে দেবো ওই পর্যন্ত। আহ, আয় বস, আমি ছেড়ে দিচ্ছি। এখান থেকে তুই আরলা স্টেশন পর্যন্ত বাস পেয়ে যাবি। দিদি, বলো। দিদি, আমি তোমার ফোন থেকে একটা ফোন করব প্লিজ। কে তুমি? কি হয়েছে তোমার? হ্যালো। হ্যালো ফাজিয়া দিদি, আমি পূর্ণিমা বলছি। হ্যাঁ, আমি আরলা স্টেশন এসে গেছি। তুই এক্স্যাক্টলি কোথায় আছিস আর এটা কার নাম্বার থেকে ফোন করছিস? আমি এখানে না, একটা পুলিশ দিদি আছে, সেই আমাকে ফোন দিয়েছে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই ওনাকে ফোনটা দে। ফাজিয়া দিদি তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো, হ্যাঁ আমি আরপিএফ কনস্টেবল প্রাচী কন্ডস্কর বলছি। আমি ফৌজিয়া পারভিন। আমি রালিপুরের একজন সোশ্যাল ওয়ার্কার, আর আমি ওকে পালিয়ে ওখানে আসতে বলেছি। কিছু লোক ওকে আটকে রেখেছিল। আমি এক্ষুনি আরলা স্টেশন আসছি। আমি না পৌঁছানো অবধি আপনি একটু ওর খেয়াল রাখুন। হ্যাঁ সেই ঠিক আছে, কিন্তু এইরকম কোনো ব্যাপার হলে তো আগে রিপোর্ট করতে হবে। আমি ওখানে গিয়ে সবটা সামলে নেব। আপনি প্লিজ ততক্ষণ একটু সামলে নিন। ফাজিয়া, শোনো, পূর্ণিমা ওখান থেকে পালিয়ে গেছে। আরলা স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে আছে। শোনো, বি কেয়ারফুল, হ্যাঁ সাবধানে। হ্যাঁ। আর ওখানে পৌঁছেই আমাকে একটা ফোন করে দিও। ঠিক আছে। হ্যালো। হ্যালো, শামসের বাবু, ফৌজিয়া পারভিন। হ্যাঁ ম্যাডাম, দেখুন আমরা আপনার বিষয়টা নিয়ে খুব গম্ভীরভাবে আলোচনা করছি। শামসের বাবু, মেয়েটা ওখান থেকে পালিয়ে এসেছে। এখন আরলা স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে আছে। আমি ওখানেই যাচ্ছি, কিন্তু আমার যেতে 3 ঘন্টা লেগে যাবে। আপনি যদি ওখানে গিয়ে মেয়েটার কাস্টাডি নেন তাহলে খুব ভালো হয়। অলরাইট, আমি গিয়ে ওই বাচ্চাটার কাস্টাডি নিয়ে নিচ্ছি। আপনি সোজা সিআইডি অফিসে চলে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ শামসের বাবু। দাদা, গাড়িটা একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। এক্সকিউজ মি, পূর্ণিমা নামের মেয়েটা কি এখানেই আছে? আগে হ্যাঁ ওখানেই আছে। পূর্ণিমা ওখান থেকে পালাতে সক্ষম হয়েছিল, আর ফৌজিয়া তাকে যেখানে পৌঁছানোর জন্য বলেছিল সেখানে পৌঁছে যায়। কিন্তু তাতে কি তার যন্ত্রণার দিন এবার শেষ হলো? পূর্ণিমা, ব্যাস
ব্যাস শোনা, ব্যাস ব্যাস। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি পূর্ণিমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আপনি নিশ্চয়ই নিয়ে যাবেন, কিন্তু তার আগে একটা এফআইআর করতে হবে। যেহেতু এই মেয়েটি নাবালিকা, তাই আপনাকেই একটা এফআইআর করতে হবে। স্যার, আমাকে এসব আইনের ঝামেলা থেকে দূরে রাখুন। আমি ভালো করে ওর দেখাশোনা করব। ম্যাডাম, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আপনিই তো রিপোর্ট করেছিলেন যে বাচ্চাটাকে জোর করে বন্দি করে রাখা হয়েছে, আর মেয়েটি ওখান থেকে নিজেই পালিয়ে এসেছে, আর আপনি এর আত্মীয়। তাই 3 টেকরি পুলিশ স্টেশনে একটা রিপোর্ট হওয়া খুবই জরুরি, কেননা আরলা স্টেশন ওই থানার আন্ডারেই পড়ে, আর এই বাচ্চাটাকে ওখানেই পাওয়া গেছে। দেখুন, আপনি যদি এসব না করেন তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। আপনি না বলেছিলেন যে ওর মা ওকে বিক্রি করে দিয়েছে? কাল হয়তো ওর মাই এসে আপনার বিরুদ্ধে অপহরণের কেস করতে পারে। স্যার, আপনি ঠিকই বলছেন, কিন্তু এর বাড়ির লোক খুব ভয়ঙ্কর। যদি এফআইআরে আমার নাম আসে তাহলে আমাকে বিরক্ত করবে। স্যার, আমাকে কোনো ঝামেলায় জড়াবেন না। দেখুন, একটা এফআইআর তো করতেই হবে, আর যেহেতু ও নাবালিকা, আর তাই কোনো অ্যাডাল্টকেই এই রিপোর্ট করতে হবে। স্যার, হুম? আমাদের নয়না ম্যাডামের সঙ্গে কথা বলা উচিত। উনিই এই কেসটাকে ঠিক করে সামলাতে পারবেন। সেটাই ঠিক হবে। হ্যালো, গুড মর্নিং নয়না ম্যাডাম, আমি শামশের মোহাম্মদ বলছি, এপিআই ফ্রম সিআইডি আরলা। গুড মর্নিং শামশের বাবু। বলুন, কেন ফোন করেছেন? ম্যাডাম, একটা নাবালিকা মেয়ের কেস রয়েছে যে একটা প্রস্টিটিউশন সেন্টার থেকে পালিয়ে এসেছে। ম্যাডাম, ওই বাচ্চা মেয়েটি আমাদের কাস্টাডিতে আছে, আর রালীপুরের একজন সোশ্যাল ওয়ার্কার ওকে বাঁচাতে সাহায্য করেছে। একটা এফআইআর দায়ের করতে হবে, আপনার সাহায্য দরকার। মেয়েটি নাবালিকা। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু এই মেয়েটা তো ওখান থেকে পালিয়ে এসেছে, তাই তো মা? হ্যাঁ স্যার, কিন্তু রেলওয়ে পুলিশকে রিপোর্ট করেছিল, আর এই মেয়েটিকে আমরা ওখান থেকে কাস্টাডিতে নিয়েছি। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি বোঝবার চেষ্টা করুন শামশের সাহেব। এই মেয়েটা কিরসার থেকে পালিয়ে এসেছে, ওই রঙ্গলি নাট্যগৃহ থেকে, আর ওটা কিরসার পুলিশ স্টেশনে আন্ডারে পড়ে। কিন্তু অ্যাটলিস্ট আপনি এফআইআরটা তো নিতেই পারেন। সেটা ইনভ্যালিড হবে, কারণ ওটা এই থানার আন্ডারে পড়ে না। ওটা কি করে ইনভ্যালিড হবে? দেখুন, এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য কিরসার থানায় নিয়ে যেতে হবে, তাই জন্য আপনাকে ওখানেই এফআইআর দায়ের করতে হবে। ও, আপনি তাহলে আমাকে রুল বুকটা দেখান, যেখানে কোথাও লেখা আছে যে এখানে এফআইআরটা নেওয়া যাবে না। তো শামশের সাহেব, আপনি আপনার ব্রাঞ্চে কেন এফআইআর দায়ের করছেন না? সব দায়িত্ব আমাদের ঘাড়ে কেন ফেলছেন? দেখুন স্যার, আমাদের ডিপার্টমেন্টটা ইনভেস্টিগেশনের, আর আমাদের কাজ হলো তদন্ত করা। আমি শুধু আপনাদের পুলিশ স্টেশনে একটা এফআইআর করতে চাইছি, তারপর তদন্ত আমি সামলে নেব। কিন্তু এরকম হতে পারে না। আপনারা কেন আমার সঙ্গে বিতর্ক করছেন? আইন অনুযায়ী এফআইআর যে কোনো জায়গায় করা যায়। মিস্টার ভাবে, আমার মনে হয় যে আপনার আইনটা আরো একবার পড়া উচিত। দেখুন ম্যাডাম, আপনি কোনো সরকারি কর্মচারীকে এভাবে বলতে পারেন না। আমি শুধু প্রসিজার ফলো করছি। একটা প্রসিডিওর আছে, 0 এফআইআর। কখনো শুনেছেন এই সম্পর্কে? এর অনুযায়ী কেসটা যদি আপনার এরিয়ার বাইরেও হয় তাহলেও আপনি কেসটা নথিভুক্ত করতে পারেন। আর হ্যাঁ, এখন এখানে ভিকটিমও আছে, আর আমি কমপ্লেনিয়ার। মিস্টার ভাবে, আপনাকে এফআইআরটা নিতেই হবে। দেখুন ম্যাডাম, আপনি আমাকে আইনের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করতে পারেন না। এটাও একটা আইন। শামশের বাবু, প্লিজ আপনি ওনাকে বোঝান। শুনুন স্যার, আপনি 1 সেকেন্ডের জন্য আমার সঙ্গে বাইরে চলুন প্লিজ। দেখুন স্যার, ম্যাডাম ঠিক কথা বলছেন, আপনি রিপোর্টটা নিতে পারেন। দেখুন, নিয়মটা আমিও জানি, কিন্তু অপরাধটা কিরসারে হয়েছে। আমার এলাকায় মেয়েটাকে শুধু পাওয়া গেছে। দেখুন, কেসটা আমি সামলে নেব, আর কিরসার পুলিশ স্টেশনকেও এর মধ্যে সামিল করা হবে। এটাই তো আমি বলছি, আপনি ওখানেই এফআইআর দায়ের করুন না। দেখুন স্যার, এই মেয়েটি ওখানে খুব খারাপ অবস্থায় ছিল, আর কঠিন পরিস্থিতির মধ্যে পালিয়ে এসেছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। সেটা আমার দোষ? বলুন আপনি আর ওই ম্যাডাম শুধু শুধু আমার পেছনে পড়ে রয়েছেন। দেখুন, আপনার পিছনে আমরা কেউ পড়িনি। আমি শুধু আপনাকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে ওই মেয়েটি অনেক বিপদের সঙ্গে লড়াই করে ওখান থেকে পালিয়ে এসেছে, আর ওই নয়না ম্যাডাম, যাকে আমি অনেক কষ্ট করে এই রিপোর্টটা করতে রাজি করিয়েছি। সব ঝামেলা আমার মাথার উপরই চাপাবেন। সিন্ধে, মাত্রে সাহেবকে ফোন করো আর ওনাকে জিজ্ঞাসা করো আমরা কি করব। ঠিক আছে স্যার।
আপনারা যেটা করছেন একদম ঠিক করছেন না। না না, একদম আরে ঠিক আমার করছেন না। কথাটা তো শুনবেন। আরে এটা তো আমার এরিয়ায় ঘটেনি, ফালতু বলতে আমার উপরে চাপাচ্ছেন। আরে আপনি বুঝতে পারছেন না, শুধু শুধু এখানে এফআইআর দায়ের করে কি হবে বলুন তো? দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কথা বুঝতে চাইছেন না। স্যার, আর মাত্রে স্যার বললেন যে 0 এফআইআর নিয়ে নিতে, পরে কেসটা ট্রান্সফার হতে পারে। এটাই তো আপনাকে বোঝাবার চেষ্টা করছিলাম। এত ঝামেলার পর এফআইআর দায়ের করা গেল, 0 এফআইআর, যার খবর বেশিরভাগ পুলিশ অফিসার আর পুলিশ স্টেশন কখনোই পাত্তা দেয় না। কিন্তু আইন অনুযায়ী যে কোনো অপরাধের রিপোর্ট যে কোনো পুলিশ স্টেশনে লেখানো যায়, যাতে পরে সেই কেস সংশ্লিষ্ট থানায় পাঠানো যায় তদন্ত এগিয়ে নিয়ে যাবার স্বার্থে। পূর্ণিমা সেই খাঁচার থেকে পালাতে সক্ষম তো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এটা বোঝা যাচ্ছিল না যে 2013 এপ্রিল মাসে কিরণের সঙ্গে চলে যাওয়ার পর পূর্ণিমার সাথে কি কি ঘটেছিল। পূর্ণিমা, ভয় পেও না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমরা তাদের শাস্তি দেবই যারা তোমার সঙ্গে এরকম করেছে। কিন্তু তুমি আমাদের এটা বলো যে এরকম কি করে হলো, কে করলো এইসব? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কে করলো এইসব? সেদিন যখন কিরণ দিদি আমায় নিতে এলো, তখন মা আমাদের জন্য বাড়িতে অপেক্ষা করছিল। বাবা কোথায়? ব্যাস, অনেক হয়েছে। এখন আর তোদের ওই বদমাইশ লোকটার সাথে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ পূর্ণিমা, তোর বাবার সাথে কি হয়েছিল? জানি না, মা বলেছিল যে বাবা দিদির সাথে কিছু খারাপ করেছিল, এই জন্য পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। আর তারপর তোমাকে তোমার মা খেরাম গ্রামে নিয়ে যায়? হ্যাঁ, ওখানে মা কোনো গিরিশ নামে লোকের কাছে থাকতো। মালা, আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। তারপর একদিন মা আমায় কোনো সন্দীপ রানার বাড়িতে নিয়ে গেল। চল পূর্ণিমা, তাড়াতাড়ি কর। দেড় লাখ অনেক বেশি। একদম নতুন আছে সন্দীপ বাবু, আপনিই প্রথম। চলো 1 দিয়ে দিচ্ছি। দেখুন, আপনি আমার পুরনো কাস্টমার, তাই 1.25 লাখে করে দিন। 1.25 লাখও অনেক বেশি। ঠিক আছে, 1.15-তে আপনি সদাটা পাক্কা করে দিন। তাহলে কি সন্দীপ তোমাকে রঙ্গোলি নাট্যগৃহে নিয়ে গেছিল? না, মা আমায় সন্দীপ কাকার বাড়িতে ছেড়েই চলে গেছিল। আমি কিছুক্ষণের মধ্যে বাজার থেকে ঘুরে আসছি। না মা, আমিও যাব। না, তুই এখানে থাক।
সন্দীপ বাবুর সাথে। উনি খুব ভালো লোক, ওনার সাথে ভালোভাবে থাকবি। হুম, আমি আসছি। ভেতরে এসো, আরাম করে বসো, নিজের বাড়ি মনে করো। প্লিজ কাকা, প্লিজ আরে ভয় পেও না, দেখো একদম ব্যথা লাগবে না। প্লিজ কাকা, এরম করো না। আরে তুই তোর মুখটা বন্ধ করবি, দেবো একটা। কাকা প্লিজ আমায় যেতে দাও, প্লিজ কাকা। ছেড়ে দেবো তোকে, তুই শুধু একটু চুপ করে থাক, যা বলছি ঠিক তাই কর, বুঝলি? মালা, তোর কি মনে হয় আমি কি বোকা নাকি রে? হ্যাঁ, আমি কিন্তু ওর ব্যাপারে সব জেনে গেছি, আর ও ওর সাথে কিছু না করে তো ওর ব্যাপারে সুপারিশও করবে না। তুই ওকে কেনার কথা বলছিস, পূর্ণিমাকে খাটিয়ে অনেক টাকা রোজগার করতে পারবি। আরে কি রে, তোর কি মনে হয় কাস্টমারটা কি সব গাধা নাকি যে ওর জন্য বেশি টাকা দেবে? তাহলে কি কাস্টমার আমি নিয়ে আসবো? যতই চেষ্টা কর না, 5,000-এর বেশি কেউ দেবে না। আর ওর রেটটাও তো দিন দিন পড়তে থাকবে, তাই না? ঠিক আছে, আর বেশি বকবক করিস না। 1.25 লাখ দে আর নিয়ে যা ওকে। 75,000 দেখ তুই। ফাইনাল। ওটা প্রতাপ দাদা ছিল। তাহলে প্রতাপ তোমাকে রঙ্গোলি নিয়ে গেছিল? শোনা, তুই নাচতে পারিস তো? না। কোনো ব্যাপার না, শিখে যাবি, তাই তো? শিখে যাবে দিদি, এমনিতেই কোন লোকটা এদের ডান্স দেখতে আসে বলো তো? হ্যাঁ, তো কি হয়েছে, নাচটা তো জানা দরকার। এদের লোকেদের মন জয় করতে হবে, শুধু বিছানা গরম করলেই হবে না। রোজ দিন নতুন কাস্টমার। আমি না করলে সরিতা দিদি আর প্রতাপ দাদা খুব মারতো। বাকি সব মেয়েরা তো চুপচাপ মেনে নিয়েছিল, কিন্তু আমাকে ওখান থেকে বেরোতেই হতো। এই জন্য আমি ফাজিয়া দিদিকে ফোন করেছিলাম। আর তোমার দিদি কিরণ, ও কোথায়? জানি না, শুনেছিলাম যে ও এই কাজই করে। মা আমাকে বেচে দেওয়ার আগেই ও এই কাজ শুরু করে দিয়েছিল। কিরণ, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি। আমার তখনই সন্দেহ হয়েছিল, তখনই সব আটকাতে পারতাম। আর তোমার মামা, সেও কি এর মধ্যে জড়িত? ও আমার মামা নয়, আমি তো ওকে চিনিও না। কিরণ দিদির সঙ্গে এসেছিল ও। দেখুন, মেয়েটির ফিজিক্যাল এক্সপ্লয়টেশন হয়েছে এবং বহুবার হয়েছে। ওর সঙ্গে জবরদস্তিও করা হয়েছে। ওর শরীরে আমরা বিভিন্ন রকম ক্ষতের চিহ্ন পেয়েছি, কিছু নতুন আর কিছু পুরনো। স্যার, ওদের কারোরই কোনো খোঁজ পেলাম না। পূর্ণিমার মা, তার স্বামী গিরিশ আর ওর বোনেরা, এমনকি রঙ্গোলি নাট্যগৃহের সরিতা আর প্রতাপ, এদেরও কোথাও কোনো পাত্তা নেই।
মনে হচ্ছে পূর্ণিমা পালিয়ে যাওয়ার পর থেকে এরা সবাই সাবধান হয়ে গেছে। না স্যার, আমি জানি না ও কোথায়। তুমি কিরণের সাথে পূর্ণিমা আর রোহিণীকে নিতে এসেছিলে, তাই না? ওটা তো স্যার আমি ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না স্যার, আমি জানি না ও কোথায়। তুমি কিরণের সাথে পূর্ণিমা আর রোহিণীকে নিতে এসেছিলে, তাই না? ওটা তো স্যার আমি কিরণকে সাহায্য করতে গেছিলাম। সাহায্য? আমি কিরণের জন্য টাকা দিয়েছিলাম। আমি কিন্তু কিনিনি ওকে। স্যার আপনি বুঝতে পারছেন তো, এমনিতে আমি কিরণের জন্য অনেকবার টাকা দিয়েছি। তাই ও যখন আমার কাছে সাহায্য চাইলো তখন আমি ওদের বোনেদের বাড়ি আনতে সাহায্য করেছিলাম। এখন কিরণ কোথায়? জানি না স্যার, আর আমি তোকে কলও করি না। স্যার, ওর বাবা রঘু রালিপুর পুলিশে হেফাজতে আছে। ওর বউ মানে পূর্ণিমার মাই ওর বিরুদ্ধে কমপ্লেন করেছিল। ইয়েস স্যার। একটা কাজ করো, তুমি তোমার সমস্ত সোর্সদেরকে কাজে লাগিয়ে দাও। যদি এরা নিজে থেকে সারেন্ডার না করে তো ভেবে নাও এরা গেল। পূর্ণিমা, তোমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তুমি আমাদের কাছে আছো আর আমরা তোমার দেখাশোনা করব। দিদি, আমার বাবা আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। ওই তো আমার মা বলেছিল যে কেউ যদি জিজ্ঞেস করে যে আমি মায়ের সাথে কেন থাকি, তো এটা বলে দি। বাবা কোথায়? ব্যাস, অনেক হয়েছে। এখন আর তোদের ওই বদমাইশ লোকটার সাথে থাকার কোনো দরকার নেই। আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি। তোদের জীবন বদলে যাবে। কত কিছু পাবি বলতো? আর এই কেউ যদি ধরে ফেলে আর জিজ্ঞেস করে তাহলে বলবি তোর বাবা এসব করতে বাধ্য করেছে। বুঝতে পেরেছিস? কি বলবি? তোর বাবা কি করিয়েছে তোকে দিয়ে? হ্যাঁ? আচ্ছা মা পূর্ণিমা, তোমার বাবা কি কিরণের সঙ্গে কোনো খারাপ কিছু করেছিল, নাকি ওটাও তোমার মায়ের বানানো গল্প? জানি না, কিন্তু দিদি তো এরম কিচ্ছু বলেনি। আমাদের বাবা খুব ভালো লোক, আমাদের খুব খেয়াল রাখতো। চাইল্ড কেয়ার কমিটি পূর্ণিমার দায়িত্ব নিয়েছে। ওরাই ওর রিহ্যাবিলিটেশন করবে। ফাজিয়া, তুমি দারুণ কাজ করেছো। বাচ্চাটাকে শেষ পর্যন্ত ওই নরক থেকে বের করায় তুমি সফল হয়েছো। ভেরি গুড। আমি বুঝতে পারি না, জানো তো, মানুষকে কেন এই নরকে যেতে হয়। একজন মা কেন তার মেয়েকে বিক্রি করে, তাদের এই খারাপ কাজে ঠেলে দেয়। সবাই গরিবদের অধিকারের কথা বলে, গরিবদের জন্য বারবার নানা প্রকল্প চালু হয়। তারপর সমস্ত মিডিয়াতে অ্যাডভার্টাইজ করা হয়, যেখানে গরিবদের ব্যাপারে কিছুই বলা হয় না, কিন্তু নেতাদের প্রশংসা করা হয়, শুধু গ্লোরিফাই করা হয়। ব্যাস, এদের কি সত্যিই গরিবদের জন্য কোনো চিন্তা হয়? এটা কি ধরনের বিকাশের ঢেঁড়া পেটানো, যেখানে আমাদের দেশের বেশিরভাগ অংশ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এক সপ্তাহ পর পূর্ণিমার মা মালা, রঙ্গোলি নাট্যগৃহের মালকিন সরিতা আর তার ভাই প্রতাপ পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এসব মিথ্যা কথা বাবু। আমি কখনোই পূর্ণিমাকে সন্দীপ বাবুর কাছে বেচিনি। সন্দীপ কোথায়? আমি জানি না বাবু, ও শুধু আমার বন্ধু, তাই ওদের বাড়িতে গিয়েছিলাম। বাকি পূর্ণিমা যা যা বলছে তার কিছুই হয়নি বাবু। মালা, পূর্ণিমা 14 বছরের একটা ছোট্ট মেয়ে। ও তো ভালো করে মিথ্যে কথাও বলতে পারে না। আর সরিতা আর প্রতাপ এটা স্বীকার করে নিয়েছে যে ডান্স একাডেমির আড়ালে ওরা একটা প্রস্টিটিউশন র্যাকেট চালায়।
তাই এই ফালতু নাটক বন্ধ করো। তুমি তোমার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছো সে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছে, যাতে তুমি মেয়েদের কাস্টাডি পেয়ে যাও আর তাদেরকে বেচে টাকা কামাতে পারো। আমরা খুব গরিব বাবু, বহু যুগ ধরে আমরা নাচ গানের কাজ করি। আমাদের মেয়েরা নাচ করে বাবুদের খুশি করে টাকা পয়সা নিয়ে আসে, এটাই আমাদের রুজি রুটি। আমি তো আমার মেয়েদের বাঁচার পথ দেখাচ্ছিলাম, যাতে কালকে নিজের পেট ভরানোর জন্য কারো কাছে হাত পাততে না হয়। তোমার মেয়ে কিরণ কোথায়? ওকে কোথায় বিক্রি করেছো? আমি ওকে কোথাও বেচিনি বাবু, ওর দিদির কাছে আছে। আমি ওকে কিছু বলিনি, ও যা যা করছে ও নিজের ইচ্ছায় করছে। ও নিজের জীবন খুব ভালোভাবেই কাটাচ্ছে বাবু। একে তুমি ভালো জীবন বলছো? তোমার বাচ্চারা পড়াশুনো করছিল, ওদের জন্য একটা ভালো ভবিষ্যৎ পড়েছিল, বড় হয়ে কিছু হতে পারতো ওরা। তুমি কি বিন্দুমাত্র জানো যে তুমি ওদের সাথে কি করেছো? ওদের তুমি কোথায় নামিয়ে দিয়েছো? তুমি ওদের জীবন বরবাদ করে দিয়েছো। মালা, সরিতা আর প্রতাপ এখন জেলে রয়েছে। তাদের বিরুদ্ধে আইপিসির 376 নম্বর ধারায় ধর্ষণের অভিযোগ আর 363 নম্বর ধারায় অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। 366 নম্বর ধারায় নাবালিকাকে দেহ ব্যবসায় বাধ্য করার জন্য, 342 নম্বর ধারায় আটক রাখা আর সেকশন 6 প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্টে অভিযুক্ত করা হয়েছে। পূর্ণিমা এখন চাইল্ড কেয়ার কমিটির হেফাজতে আছে আর তার পুরোদমে কাউন্সিলিং সেশন চলছে। পূর্ণিমার দিদি কিরণ আর ছোট দুই বোন রোহিণী এবং পূজা সবচেয়ে বড় বোন মীনাক্ষীর সঙ্গে থাকে, যে কিনা মাত্র 18 বছর বয়সের বিধবা। এখনো সবাই মনে করে যে কিরণ এখনো দেহ ব্যবসায় যুক্ত। তাদের বাবা রঘু এখনো জেলেই রয়েছে আর তার বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মালার বয়ান নথিভুক্ত হয়েছে। এরকম মনে করা হচ্ছে যে সে শুধুমাত্র নিজের মেয়েদের নিজের কাছে রাখার জন্যে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। সন্দীপ প্রাণে যে সবার আগে পূর্ণিমাকে কিনে ওর সঙ্গে শ্লীলতাহানি করেছিল, সে এখনো ফেরার। দোষীদের কি শাস্তি হবে, কিন্তু কতটা হবে আর কবেই বা হবে সেটা সময় বলবে। যদি একজন সমাজসেবিকা 14 বছরের ওই মেয়েটির খোঁজ না করতেন, তাহলে সে হয়তো ওই খাঁচাতেই বন্দী থাকতো। প্রশাসন আর আইনি ব্যবস্থা শুধু হয়তো ভাবতেই থাকতো যে কি করতে হবে, আর তারপর এই তর্ক চলতে থাকতো যে এফআইআর কোন থানায় নিতে হবে। কিন্তু কারো এটা মনে হয়নি যে ওই ছোট্ট মেয়েটার কি অবস্থা হচ্ছে। গরিবের অধিকারের জন্য ঢাক পিটিয়ে একে অন্যের গায়ে কাদা ছোড়াছুড়ি, গালি দেওয়া, সোশ্যাল মিডিয়াতে ইন্টেলেকচুয়ালদের একে অপরের বিরুদ্ধে বিতর্কে সামিল করা, স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য নিয়ে কাড়াকাড়ি করা, আর তার উপর প্রশাসনের এই কাজ নিয়ে বড়াই করা একটা প্রহসন বলে মনে হয়। ভারতবর্ষের চেহারা বদলাচ্ছে, কিন্তু কোন চেহারা? মহানগরগুলোর। কিন্তু সেই অন্য চেহারা, সেই দূরের দেহাতি গ্রামীণ ভারতের চেহারা নিয়ে কি কেউ কখনো ভাবছে? সেখানকার বাসিন্দাদের কি হবে, যারা এখনো এই বিশ্বাস নিয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে যে এটাই তাদের ভাগ্য, এটাই তাদের নিয়তি, যেটা তাদের ললাটে গরিব ঘরে জন্মানোর সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, দেশের প্রকৃত উন্নতি সেদিনই হবে যেদিন দেশের গ্রামগুলো একইভাবে উন্নতি করবে। জয় হিন্দ।